সবাই শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো তো আমরা ক্লাস শুরু করছি। জুলজি ক্লাসটা তো তোমাদের কয়েকটা মিস গেছে। হুম। যাই হোক, তো আমরা আবার রেগুলার ভিত্তিতে ক্লাস শুরু করেছি। আমরা এর আগের ক্লাসে তোমাদের ইকোলজি এবং ওয়াইল্ড লাইফ, ঠিক আছে, এখান থেকে আমরা আর সিলেক্টেড এবং কে সিলেক্টেড স্পিসিস পর্যন্ত আমরা পড়ে নিয়েছিলাম। ঠিক আছে, তারপর যেটা বাকি আছে সেই জিনিসগুলো আমরা আজকে পরপর পড়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং তোমাদেরকে বলেছিলাম যে আমরা এর সঙ্গে তোমার হচ্ছে কি যে সাকসেশন ব্যাপারটা রয়েছে সেটাও আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো চলো তাহলে আমরা শুরু করছি। আর সিলেক্টেড এবং কে সিলেক্টেড এর পরে যে স্লাইড সেখান থেকেই আমরা শুরু করব। সম্ভবত তোমাদের এতটাই হয়ে গেছিল ক্লাসতে, আগের ক্লাসে। তো আমরা আজকে শুরু করছি তোমার যেটা সেটা হচ্ছে কি তোমার কমিউনিটি ইকোলজি। ঠিক আছে, এখান থেকে আমরা শুরু করব এবং প্রথমে আমরা স্পিসিস রিচনেস সম্বন্ধে জানবো, যে নিচ কাকে বলে। ঠিক আছে, নিচের টাইপ রয়েছে কি কি। তারপর হচ্ছে কি এখানে আমরা গোজ প্রিন্সিপাল, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল। তোমরা ইকোলজিতে পড়েছো সবাই, বোটানি জুলজি যারা, তোমরা সবাই কিন্তু এই গোজ প্রিন্সিপাল সম্বন্ধে শুনেছো। তো এটা আমরা পড়বো। তারপর আমরা চলে যাব কি আমাদের যেটা ইকোলজিক্যাল সাকসেশন। ঠিক আছে, তার টাইপস গুলো এবং বিভিন্ন ধরনের যে সাকসেশন হয় সেগুলোর সম্বন্ধে আমরা পড়বো। ঠিক আছে, তো খুবই তোমার সংক্ষিপ্ত আজকে আলোচনা। ঠিক আছে, এটা আমরা আজকের ক্লাসে কমপ্লিট করব। ঠিক আছে, তো প্রথমে তাহলে আমরা একদম চলে যাচ্ছি কোথায়, কমিউনিটি ইকোলজি, তাই না? ওই কমিউনিটি ইকোলজি থেকেই আমরা শুরু করব। ঠিক আছে, যারা তোমরা রেগুলার ভিত্তিতে ক্লাস করো তোমরা নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের যে আমরা আগের ক্লাসে এই জে সেপেট আর এস সেপেট তোমার হচ্ছে গ্রোথ কার্ভ সম্বন্ধে আমরা স্টাডি করেছিলাম। ঠিক আছে, মনে পড়ছে তো তোমাদের যারা ক্লাস করছো? মনে পড়ছে? মনে আছে না ভুলে গেছো সব? একটু তোমরা জাস্ট রেসপন্স করো জিনিসটা, যেন আমি বুঝতে পারবো আর কি। আমরা আগের দিন শুরু করেছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার এনার্জি ফ্লো থেকে শুরু করেছিলাম আমরা। সেখানে আমরা ওই এনার্জি ফ্লোর জন্য যে সমস্ত তোমার মডেল রয়েছে, হুম, সেই সমস্ত মডেলগুলো দেখেছিলাম। তার সঙ্গে আমরা পপুলেশন ইকোলজি পড়েছিলাম। পপুলেশন ইকোলজির ক্ষেত্রে যে প্রপার্টিজ গুলো সেগুলো সম্বন্ধে আমরা পড়েছিলাম। আহ, এই যে এজ স্ট্রাকচার অনুযায়ী আমরা বয়স ভিত্তিক গোষ্ঠীগুলোকে তিনটে ভাগে ভাগ করি, সেই অনুযায়ী আমরা এই পিরামিড গুলো দেখেছিলাম। ঠিক আছে, সেখানে আমরা এখানে হচ্ছে কি তোমার তোমার এই পপুলেশনের ক্ষেত্রে যে আদার যে সমস্ত ক্যারেক্টার্স রয়েছে সেগুলো সম্বন্ধে জেনেছিলাম, মেন্টালিটি, মোর্টালিটি। তারপর আমরা এখানে সার্ভার সার্ভাইভারশিপ গ্রোথ কার্ভ সম্বন্ধে আমরা দেখেছিলাম। সেখানে আমরা কম্পিটিশন কোএক্সিস্টেন্স ব্যাপারটা দেখেছিলাম। আর আর এবং কে সিলেক্টেড স্পিসিস এবং সেই সঙ্গে আমরা পপুলেশনের ঘনত্ব এবং জে সেপেড গ্রোথ কার্ভ এবং এস সেপেড গ্রোথ কার্ভ সম্বন্ধে আমরা পড়েছিলাম এবং দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা দেখেছিলাম। মনে পড়েছে? মনে পড়েছে কি? হ্যাঁ স্যার। চলো, তো যাই হোক, তোমাদের একটু জাস্ট প্রিভিয়াস ক্লাসটাকে ধরিয়ে না দিলে নতুন ক্লাস শুরু করলে একটু সমস্যা হয়, তো সেটা আমি বুঝি। তো তার জন্য হচ্ছে কি তোমাদের বলে দিলাম যে আগের ক্লাসে আমরা কি কি পড়েছি। তো আজকে দেখো আমরা শুরু করছি তাহলে কমিউনিটি ইকোলজি। ঠিক আছে, তো কমিউনিটি ইকোলজিতে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি যে এর কমিউনিটি ইকোলজির ডেফিনেশন। ঠিক আছে, মানে এর সংজ্ঞা কি। তো কমিউনিটির কথা যেহেতু আমরা বলছি, ঠিক আছে, তোমরা এর আগেও তোমাদেরকে বলা হয়েছিল যে আমরা সবচেয়ে হচ্ছে কি তোমার যেটা ইউনিট সেটাকে আমরা কি বলি, একটা স্পিসিস, তাই না? একটা স্পিসিস, এই স্পিসিস গুলো যখন একটা নির্দিষ্ট স্পিসিস একটা জায়গায় বসবাস করে তখন সেটাকে আমরা কি বলি, পপুলেশন বলি। পপুলেশন, তো এই পপুলেশন ইকোলজি আমরা দেখলাম। আর অনেকগুলো এরকম পপুলেশন নিয়ে তৈরি হয় কি কমিউনিটি, কমিউনিটি গঠিত হয়। তো সেই পপুলেশন যেহেতু আমরা স্টাডি করলাম, এবারে আমরা কমিউনিটির দিকে আসছি। তো এখানে বলছে দেখো পারস্পরিক
আন্তঃক্রিয়ার সম্পর্কযুক্ত যে কোনো প্রাকৃতিক প্রজাতি সমষ্টিকে একটি কমিউনিটি বা ইকোলজিক্যাল কমিউনিটিও বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম কি পারস্পরিক একটা আন্তঃক্রিয়া থাকবে। ঠিক আছে, আন্তঃক্রিয়ার মাধ্যমে একটা সম্পর্কযুক্ত সম্পর্ক তৈরি করবে যে কোনো প্রাকৃতিক প্রজাতির সমষ্টিকে আমরা কি বলছি, একটি কমিউনিটি বা একটি ইকোলজিক্যাল কমিউনিটি আমরা বলছি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এখানে আমরা কমিউনিটি সম্বন্ধে যেহেতু পড়ছি বা কমিউনিটি ইকোলজি সম্বন্ধে যেহেতু পড়ছি, তাহলে তার আগে তোমরা দেখতে পাচ্ছ পপুলেশন পড়ছে। তো এই জন্য বলছে দেখো, যেহেতু পারস্পরিক আন্তঃক্রিয়ার সম্পর্ক থাকতে হলে যে কোনো প্রাকৃতিক প্রজাতি সমষ্টিকে একই স্থানে একই সময়ে বসবাস করতে হবে, তাই তো? না হলে হচ্ছে কি তাদের মধ্যে আন্তঃক্রিয়া কিভাবে গড়ে উঠবে? যদি দেখা গেল তোমার তোমার হচ্ছে কি যে স্পিসিস দুটো রয়েছে তারা ডিফারেন্ট জায়গা রয়েছে, হুম, ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে প্লেসে রয়েছে, তাহলে তাদের মধ্যে কি কোনো মানে আন্তঃক্রিয়া ঘটবে? ঘটবে না। তাহলে অবভিয়াসলি তারা একই স্থানে থাকতে হবে এবং একই সময়ে বসবাস করতে হবে। সেহেতু বলছে দেখো, কমিউনিটির সংজ্ঞা একই স্থান এবং একই সময় মাত্রা দুটি ব্যবহার কিন্তু তোমার হচ্ছে কি অপ্রয়োজনীয়। ঠিক আছে, কারণ কেন না, যেহেতু হচ্ছে কি আমরা দেখলাম যে একটা কি ধরনের স্পিসিস গুলো তোমার যখন তোমার হচ্ছে কি রয়েছে, তখন হচ্ছে কি সেখান থেকে হচ্ছে কি তোমার পপুলেশন থেকে কমিউনিটি তৈরি করেছে। বুঝতে পারলে? তো এই জন্য বলছে কোনো একটি প্রাকৃতিক প্রজাতি গোষ্ঠীকে একই স্থানে একই সময়ে বসবাস করতে হবে, সেহেতু কমিউনিটির সংজ্ঞায় আমরা কি বলতে পারি না, একই স্থান এবং একই সময় মাত্রা দুটির ব্যবহার কিন্তু খুবই দরকারি। এবার বলছে দেখো, অনেক ক্ষেত্রে বলছে কমিউনিটি বা ইকোলজিক্যাল কমিউনিটিকে আমরা বায়োটিক কমিউনিটিও আমরা বলতে পারি। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে যে ইকোলজিক্যাল কমিউনিটি বা তোমার হচ্ছে কি যে তোমার হচ্ছে কি কমিউনিটি ইকোলজি, এইটাকে আমরা আর একটা টার্মে বলি, সেটাকে কি বলা হয়, বায়োটিক কমিউনিটিও আমরা বলতে পারি। ঠিক আছে, বায়োটিক কমিউনিটিও আমরা বলতে পারি। চলো, এবার দেখতে পাচ্ছ যে এই যে জীবগোষ্ঠীর প্রকারভেদ, বিজ্ঞানী ওই ইকোলজিস্ট তোমার হচ্ছে কি কেন্ডাই, তিনি দেখলেন যে জীবগোষ্ঠী বা জীব সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা দেখো মেজর কমিউনিটি, একটা আছে তোমার মাইনর কমিউনিটি। ওকে, তাহলে টোটাল যে কমিউনিটিকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কে ভাগ করেছেন না, ইকোলজিস্ট কোন কেন্ডাই, তিনি বললেন যে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে তোমার কি না, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার মেজর আর একটা হচ্ছে মাইনর। তো অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমার হচ্ছে যেটা মেজর মানে প্রধান জীবগোষ্ঠী। ঠিক আছে, এই প্রধান জীবগোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে কি তোমরা বুঝতে পারছো যে প্রধান জীবগোষ্ঠীর ক্ষেত্রে এখানে আহ, তাদেরকে আমরা বলছি যে সকল জীবগোষ্ঠী তাদের বাসস্থান সহ অপরিহার্য সৌরশক্তি দ্বারা এক স্বনিয়ন্ত্রিত একক বা বাস্তুতন্ত্র গঠন করে তাদের আমরা প্রধান জীবগোষ্ঠী বা মেজর কমিউনিটি আমরা বলছি। বুঝতে পারলে? তাহলে মেজরের নামের সঙ্গে তার ডেফিনেশনটাও তো মিল খেতে হবে। তো দেখতে পাচ্ছ যে প্রধান বা মেজর জীবগোষ্ঠী যারা, তারা কি করছে না, সেই সকল জীবগোষ্ঠী তাদের বাসস্থান সহ অপরিহার্য সৌরশক্তি দ্বারা একটি স্বনিয়ন্ত্রিত ইউনিট বা বাস্তুতন্ত্র তারা গঠন করেছে। কিন্তু যেটা লঘু বা যেটা মাইনর হচ্ছে জীবগোষ্ঠী, তারা কি করছে দেখো না, এদের সোসাইটিও আমরা বলি, এদের এরা প্রধান জীবগোষ্ঠীর সঙ্গে গৌণ জীবগোষ্ঠী গঠন করে নিজেদের অস্তিত্ব বজায় রাখে। ঠিক আছে, শক্তি প্রবাহের দিক থেকে সম্পূর্ণ স্বাধীন নয় তারা, কার উপর ডিপেন্ড করে থাকে না, যারা প্রধান জীবগোষ্ঠীর উপর ডিপেন্ড করে থাকে। তো সেই রকম জীবগোষ্ঠীকে আমরা কি বলি না, মাইনর জীবগোষ্ঠী বা লঘু জীবগোষ্ঠী। ঠিক আছে, তাহলে এই স্লাইডে আমরা কি কি বুঝলাম? ঠিক আছে, আমি আবার একটু রিপিট করে দিতে চাই। তো এখানে আমরা কমিউনিটি ইকোলজি ব্যাপারটা আমরা দেখলাম। ঠিক আছে, এবং কমিউনিটি ইকোলজিকে আমরা ইকোলজিক্যাল কমিউনিটি বা বায়োটিক কমিউনিটি আমরা বলি। এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা মেজর কমিউনিটি এবং আরেকটা হচ্ছে মাইনর কমিউনিটি। মেজর কমিউনিটির ক্ষেত্রে দেখলাম যে অপরিহার্য সৌরশক্তি দ্বারা একটা স্বয়ংক্রিয়তা বাস্তুতন্ত্র গঠন করছে। আর মাইনর হচ্ছে কি তোমার দেখলাম যে এই মেজরের কমিউনিটির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল আর কি, এরা স্বাধীন নয়, এরা প্রধান জীবগোষ্ঠীর উপর নির্ভরশীল। চলো, এবার হচ্ছে কি দেখো স্পিসিস রিচনেস। ঠিক আছে, স্পিসিস রিচনেস বলতে আমরা কি বুঝি না, কোনো কমিউনিটিতে যে কটি সদস্য প্রজাতি নিয়ে সংগঠিত, সেই সংখ্যাকে আমরা ওই কমিউনিটির প্রজাতির প্রাচুর্য বা হচ্ছে কি স্পিসিস রিচনেস আমরা বলি। ঠিক আছে,
তাহলে আমি আবার রিপিট করতে চাই যে এই স্পিসিস রিচনেস বলতে আমরা কি বুঝছি, না কোনো একটা কমিউনিটিতে যে কোটি সদস্য থাকবে, হুম, আহ, আহ, যে কোটি সদস্য প্রজাতি নিয়ে সংগঠিত, সেই সংখ্যাটাকে আমরা কি বলি, কমিউনিটির প্রজাতি প্রাচুর্য। তো এটাকে আমরা দেখো এস অক্ষর দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো এখানে বলতে পারছো বলা হচ্ছে দেখো, যদি কোনো একটা কমিউনিটিতে আমরা এস সমান 12 হয়, তো অর্থাৎ এর অর্থ হচ্ছে কমিউনিটিতে 12টি স্পিসিস আছে, মানে প্রজাতি আছে। বা একটি কমিউনিটি এস সমান 7 হলে বোঝা যাবে হচ্ছে দ্বিতীয় কমিউনিটি হচ্ছে প্রায় প্রজাতির প্রাচুর্যতা কম। তাহলে অবভিয়াসলি, কারণ তোমার কমিউনিটি হচ্ছে কি তোমার এ এ আর বি আমরা বলতে পারি, কমিউনিটি এ আর বি। এতে হচ্ছে এস সমান হচ্ছে 12, এখানে এস সমান 7। তাহলে এ আর বি কমিউনিটির মধ্যে স্পিসিস রিচনেস কার হবে বেশি, এর অবভিয়াসলি বেশি হবে। হুম, বুঝতে পারলে এই স্লাইডটা বুঝতে পারলে? তাহলে স্পিসিস রিচনেস মানে তোমরা মনে রাখবে যে টাইপস অফ স্পিসিস আর কি, ঠিক আছে। টোটাল কোটা হচ্ছে কি তোমার সংখ্যা রয়েছে সেটা ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে হচ্ছে কি তোমার কটি স্পিসিস রয়েছে। তো দেখতে পাচ্ছ সেটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি স্পিসিস রিচনেসটাকে। তো এস এর উপর ডিপেন্ড করছে যে ওই কমিউনিটির হচ্ছে কি তোমার স্পিসিস রিচনেসটা কেমন হবে, ঠিক আছে। তো এটাকে আমরা তাহলে এস দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। চলো এবার হচ্ছে কি দেখো নিচ, ঠিক আছে, নিচ বা আমরা হচ্ছে কি নিচও বলতে পারি। এটা হচ্ছে কি তোমরা কম বেশি সবাই জানো যে নিচ হচ্ছে কি তোমার কোন একটা বাস্তুতন্ত্রে বেঁচে থাকার জন্য কোন একটা জীব যে ফিজিওলজিক্যাল রোল প্লে করে, ঠিক আছে, সেই রোল যে রোলটা প্লে করছে বা যে কার্যকরী ভূমিকা গ্রহণ করছে, সেটাকে আমরা কি বলি, নিচ বলি, তাই তো। বুঝতে পারলে কি বললাম? তাহলে নিচ হচ্ছে কি কোন একটা বাস্তুতন্ত্রে কোন একটা প্রজাতি বেঁচে থাকার জন্য যে তোমার হচ্ছে কি ক্রিয়াকলাপ বা তার যে মানে কার্যকলাপ হচ্ছে কি সম্পন্ন করে, সেটাকে আমরা তার বলি নিচ। তোমরা সবাই পড়েছো যে হ্যাবিট্যাট এবং নিচ। হ্যাবিট্যাট হচ্ছে কি কি জিনিস, না বাসস্থান, মানে যে পরিবেশে বসবাস করে। মানে আমরা এভাবেও বলতে পারি বোঝার সুবিধার্থে, যে কোন একটা হ্যাবিট্যাট বলতে কোন একটা তোমার হচ্ছে কি প্রাণীর হচ্ছে কি তার আমরা ঠিকানা বলতে পারি। আর নিচটা হচ্ছে কি তার পেশা, তাই না, তার অকুপেশন কি সেটাকে আমরা বলতে পারি। তো এই জন্য হচ্ছে হ্যাবিট্যাট বলতে হচ্ছে কি কোন জায়গায় বা কোন স্থানে বসবাস করছে। আর নিজ হচ্ছে কি সে বেঁচে থাকার জন্য কি ফিজিওলজিক্যাল রোল প্লে করছে। কেমন বুঝতে পারছো তোমরা সবাই? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার বলছি নিচ আর কিস্টোন প্রজাতি যেটা, সেই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, কিস্টোন প্রজাতিটা হচ্ছে কি সম্পূর্ণ আলাদা জিনিস, নিচের সঙ্গে নয়। কিস্টোন স্পিসিস হচ্ছে কি কোন একটা বাস্তুতন্ত্রে এমন একটা স্পিসিস যার উপর হচ্ছে কি আরো অনেক স্পিসিস ডিপেন্ডেন্ট করে থাকে, ঠিক আছে। যদি ওই স্পিসিসটা কোনো কারণে এক্সটিন্ড হয়ে যায়, তার উপর ডিপেন্ডেন্ট বাকি স্পিসিস গুলো এক্সটিন্ড হয়ে যাবে। তো এই জন্য দেখো তার একটা গ্রেট ইম্প্যাক্ট রয়েছে কোন একটা ইকোসিস্টেমে, কেন না তার উপর ডিপেন্ডেন্ট করে রয়েছে বাকি অনেকগুলো স্পিসিস। বুঝতে পেরেছো? তো সেই ধরনের স্পিসিসকে আমরা কি বলি, কি স্টোন স্পিসিস। বোঝা গেল? আর নিচটা তো আমি বললাম, নিচ হচ্ছে কি তোমার কোন একটা বাস্তুতন্ত্রে কোন একটা জীব বেঁচে থাকার জন্য যে কার্যকরী ভূমিকা পালন করে, সেটাকে আমরা তার নিচ বলি, ঠিক আছে। হুম। চলো, তো এখানে দেখতে পাচ্ছ যে এই ইকোলজিতে এই শব্দ ব্যবহার করেছেন কে, না চার্লস এলটন, ঠিক আছে। এটাও মনে রাখবে, চার্লস এলটন দ্বারা কিন্তু ইকোলজিক্যাল নিচ কথাটি উদ্ভব হয়েছে। চলো এবার হচ্ছে কি দেখো, এবার হচ্ছে কি তোমার ট্রপিক বা খাদ্য নিচ কি জিনিস। দেখো ট্রপিক বা খাদ্য নিচ বলছে প্রজাতির সদস্য জীবরা যে 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 ধরনের খাদ্য গ্রহণ করে তার বর্ণনাকে ট্রপিক বা খাদ্য নিচ আমরা বলি। আর হেবিট্যাট ব্যাপারটা তো আমি বললাম, হেবিট্যাট মানে যে বাসভূমিতে পাওয়া যায়, মানে যে যে স্থানে পাওয়া যায়, সেটাই হচ্ছে কি তার হেবিট্যাট বা বাসভূমি। এবার এই যে আমরা নিচ কথাটি বলছিলাম, এটাকে আমরা তোমার হচ্ছে কি দুটো ভাগে ভাগ করি, একটা ফান্ডামেন্টাল নিচ, একটা রিয়েলাইজড নিচ, ঠিক আছে। তাহলে নিচ হচ্ছে কি দু প্রকারের দেখা যায় কোন একটা বাস্তুতন্ত্রে, একটা আছে দেখো ফান্ডামেন্টাল নিচ, আর একটা হচ্ছে তোমার রিয়েলাইজড নিচ। বাংলা মানে যদি মনে রাখতে পারো ভালো কথা, না মনে রাখলে কোনো অসুবিধা নেই, কারণ বাংলা মানে দেখতে পাচ্ছ ফান্ডামেন্টাল মানে ভিত্তিমূলক, হুম। আর যেটা হচ্ছে কি তোমার ভিত্তিমূলক নিচ, ফান্ডামেন্টাল।
আর যেটা রিয়েলাইজড নিচ সেটাকে বলা হচ্ছে কি বাস্তব নিচ। ঠিক আছে, কেউ চাইলে মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে তাহলে এই যে বলা হচ্ছে যে তোমার হচ্ছে কি ফান্ডামেন্টাল নিচ আর রিয়েলাইজ নিচ, এই দুটোর মধ্যে তাহলে পার্থক্যটা আমাদের জানতে হবে, কারণ নিচকে আমরা দুটো ভাগে ভাগ করছি যেহেতু। তো দেখো ভালো করে শুনবে যে কোনো একটি প্রজাতি সর্বাধিক যে আয়তনের নিচ দখল করে সেটাই হচ্ছে তার ফান্ডামেন্টাল নিচ। ঠিক আছে, কোন একটা প্রজাতি বেঁচে থাকার জন্য সে ম্যাক্সিমাম টাইম বা ম্যাক্সিমাম স্থান যে তোমার হচ্ছে কি ফিজিওলজিক্যাল রোল প্লে করার জন্য বা কার্যকরী ভূমিকা পালন করার জন্য করছে, সেটাই হচ্ছে তার ফান্ডামেন্টাল নিচ। কিন্তু যেটা রিয়েলাইজ নিচ সেটা কি বলছে না, কমিউনিটির অন্য প্রজাতির সঙ্গে প্রতিযোগিতা করা দরুন কোনো প্রজাতি তার পরিপূর্ণ ভিত্তিমূলক নিচ জুড়ে অবস্থান করতে পারে না, কিছুটা সংকুচিত নিচে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই যে সংকুচিত আয়তনের নিচকে আমরা কি বলি, রিয়েলাইজ নিচ বলি। ঠিক আছে, মানে দেখতে পারো তোমরা একটা বাসস্থানে কি আর তুমি একটাই স্পিসিস পাবে, পাবে না, তুমি আরো অনেক স্পিসিস পেতে পারো। তাহলে সেখানে কি হবে, সেখানে হচ্ছে কি তোমার প্রতিযোগিতা হবে, কম্পিটিশন হবে। তাহলে যখন হচ্ছে কম্পিটিশন হবে তখন হচ্ছে কি স্পিসিস তোমার হচ্ছে কি ওয়ান, ধরো একটা স্পিসিস ওয়ান একটা স্পিসিস টু, দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে কারণ সেম প্লেসে তারা বসবাস করছে। তখন কি হয় না, এই স্পিসিস ওয়ান সে সর্বাধিক যে বাসস্থান জুড়ে অবস্থান করছে সেটাই হচ্ছে তার ফান্ডামেন্টাল নিচ। কিন্তু যেহেতু হচ্ছে স্পিসিস টু হচ্ছে কি সেই একই জায়গায় বসবাস করছে, তার জন্য এর হচ্ছে কি এই ফান্ডামেন্টাল নিচটার থেকে কিছুটা হচ্ছে কি সরে যেতে হচ্ছে। হ্যাঁ, তো এই রিয়েলাইজ নিচ হচ্ছে কি তোমার এই স্পিসিস টু এর কম্পিটিশনের কারণে সংকুচিত হচ্ছে। তো সেই সংকুচিত আয়তনটাকে আমরা কি বলি না, রিয়েলাইজ নিচ বা বাস্তব নিচ আমরা বলে থাকি। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু দুটো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলছি কি যে নিচকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা ফান্ডামেন্টাল নিচ, একটা রিয়েলাইজ নিচ। এবার দেখো, এবার এটাকে হচ্ছে কি তোমাদের যদি ভালো করে তোমার হচ্ছে একটা উদাহরণ সাপেক্ষে বলা হয় তাহলে জিনিসটা আরো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। তো এটা একজন ইকোলজিস্ট, তার নাম কি জে এফ গোচ, তিনি একটি পরীক্ষার মাধ্যমে এটাকে তুলে ধরেছিলেন যে কিভাবে ফান্ডামেন্টাল নিচ বা রিয়েলাইজ নিচ কাজ করে। তো সেটা এক্সপেরিমেন্টটা করেছিলেন যে প্যারামেসিয়াম নামে একটা তোমার হচ্ছে কি অর্গানিজমসের ক্ষেত্রে দু ধরনের স্পিসিস পাওয়া যায়, একটা দেখতে পাচ্ছ প্যারামেসিয়াম ওডাটাম এবং প্যারামেসিয়াম ওরেলিয়া। এই দুটো স্পিসিসের উপর হচ্ছে কি কাজ করে তোমার হচ্ছে কি এনারা হচ্ছে কি কনক্লুড করেছিলেন বা এই গোজ কনক্লুড করেছিলেন যে তোমার কিভাবে রিয়েলাইজ নিচ এবং ফান্ডামেন্টাল নিচ কাজ করে। তো দেখো প্রথম কথা হচ্ছে কি তিনি এই দুটো স্পিসিসকে কি করেছেন না একটি নির্দিষ্ট বাসস্থানে গ্রো করালেন। ঠিক আছে, দেখতে পাচ্ছ গোছ যখন ওই প্রজাতি দুটিকে একই মাধ্যমে একই স্থানে লালন করেন বলতে হচ্ছে কি জাস্ট গ্রো করালেন আর কি, তখন তিনি হচ্ছে কি যে সমস্ত হচ্ছে কি তোমার হচ্ছে চিত্র লক্ষ্য করেন সেগুলোই আমরা এখন আলোচনা করব। তো সেখানে কি দেখা গেল না, প্রথমে দুটি প্রজাতি পপুলেশনকে একই সাথে বৃদ্ধি পায়, তারপর কি হয় দেখো এই প্যারামেসিয়াম ওরেলিয়ার পপুলেশন আরো কিছুটা বৃদ্ধি পাওয়ার পর স্থিতিশীল হয়, কিন্তু প্যারামেসিয়াম কোডাটামের পপুলেশন দ্রুত কমতে থাকে। ঠিক আছে, এক সময় হচ্ছে কি বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম কি যখন হচ্ছে কি প্যারামেসিয়াম ওরেলিয়া এবং প্যারামেসিয়াম কোডাটাম এই দুটো স্পিসিসকে একই সাথে যখন আমরা গ্রো করাচ্ছি, তাহলে প্যারামেসিয়াম ওরেলিয়ার পপুলেশন হচ্ছে কি তোমার বৃদ্ধি পাওয়ার পর স্থিতিশীল হয়ে যায়। কিন্তু প্যারামেসিয়াম কোডাটাম কি হলো না দ্রুত দ্রুত হচ্ছে কি তোমার কমতে থাকছে, যে একটা সময় হচ্ছে প্রায় বিলুপ্তের পথে চলে যাচ্ছে। এবার দেখো গোজ এই পর্যবেক্ষণ নিম্নলিখিত ভাবে ব্যাখ্যা করা যায় যে যা একই নিচে একাধিক প্রজাতি অবস্থান করতে পারে না। ঠিক আছে, এই ধারণাকে সমর্থন করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে একটাই নিচে হচ্ছে একটাই হচ্ছে স্পিসিস থাকবে, কারণ দুটো স্পিসিসকে যখন আমরা গ্রো করালাম তখন দেখতে পেলে একটা স্পিসিস হচ্ছে কি তোমার গ্রো করলো ঠিকঠাক করে, মানে খুব কুইকলি বাড়ছে এবং একটা সময় পরে তা স্থির হলো। আরেকটা স্পিসিস হচ্ছে কি তোমার কমতে গিয়ে কমে কমে হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবারে কি করা হলো দেখো, আলাদা আলাদা ভাবে লালিত হওয়াকালীন প্রজাতি যদি প্রতিযোগিতাহীন পরিবেশে তাদের ভিত্তিমূলক নিচ অধিকার করে পপুলেশন বৃদ্ধি করে, আর একই সঙ্গে তাদের লালন করাকালীন প্রথমে যতক্ষণ পর্যন্ত তাদের ব্যবহৃত সম্পদের যোগান পর্যাপ্ত থাকে ততক্ষণ দুটি প্রজাতি একই
নিচে থাকা সত্ত্বেও পপুলেশনে বৃদ্ধি পাবে। ঠিক আছে, কারণ যখন আমরা একই সঙ্গে হচ্ছে কি গ্রো করাচ্ছি, তখন কি হচ্ছে না, তারা তোমার দেখতে পেলে যে তাদের যে তোমার হচ্ছে কি খাওয়ার বা তাদের যে বাসস্থান সেই জিনিসগুলো তারা পাচ্ছে। এবার তারপরে দেখো বলছে লালন মাধ্যমেও পরিবেশ প্যারামেসিয়াম কোরাটাম অপেক্ষা সুঅভিযোজিত হওয়ার দরুন প্রবলতর প্রতিযোগী, তাই প্যারামেসিয়াম ওরেলিয়া প্রতিযোগিতায় কি হচ্ছে দেখো প্যারামেসিয়াম কোরাটামকে হারিয়ে বেশি সম্পদ হচ্ছে কি ভাগ করে নিতে পারে, হ্যাঁ, এবং পপুলেশন বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে দুটো স্পিসিসের মধ্যে একটা হচ্ছে কি স্পিসিস হচ্ছে কি সে প্রতিযোগিতায় জয়ী হচ্ছে, আর আরেকটা স্পিসিস প্রতিযোগিতায় হেরে যাচ্ছে। তো যার কারণে দেখতে পাচ্ছ তাদের পপুলেশনের বৃদ্ধির সাথে সাথে প্যারামেসিয়াম কোরাটাম এর উপর প্রতিযোগিতার চাপ প্রবলতর হতে থাকে, তাদের জনসংখ্যা দ্রুত কমতে থাকে এবং একটা সময় পরে বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে প্যারামেসিয়াম অরেলিয়া কমিউনিটির এই বিশেষ নিচটি একাই সম্পূর্ণরূপে অধিকার করে। ঠিক আছে, এবার এর পাশাপাশি দেখো বিজ্ঞানী পার্ক বলে একজন সায়েন্টিস্ট, তিনি 1948 এবং 1954 সালে একই রকম পরীক্ষা চালান, সেটা ডিফারেন্স তোমার হচ্ছে কি স্পিসিসের উপরে। যেমন দেখতে পাচ্ছ ট্রাইলোবিয়াম কনফিউসাম এবং ট্রাইলোবিয়াম কেস্টানিয়াম, এই দুটো হচ্ছে কি তোমার পোকার উপর হচ্ছে কি তিনি হচ্ছে কি তোমার এক্সপেরিমেন্টটা চালান এবং সেটা একই সিদ্ধান্তে উপনীত হন। ঠিক আছে, তো এটা যতটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না। তো সেটা আমরা হচ্ছে কি দেখো এখানে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করে, মানে গ্রাফিক্যালি ভাবে দেখবো। তো দেখতে পাচ্ছ এখানে তোমার হচ্ছে কি এখানে পপুলেশনের ঘনত্ব হচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর দিন সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়েছে। এবারে দেখতে পাচ্ছ প্যারামেসিয়াম ওরেলিয়া যখন শুরুতে কয়েকটা দেওয়া হলো, আস্তে আস্তে করে তার পপুলেশন বাড়তে বাড়তে একটা সময় পরে দেখো স্থিতিশীল হচ্ছে। এটা একাকী ভাবে, মানে অনলি শুধু হচ্ছে কি প্যারামেসিয়াম ওরেলিয়া। আবার দেখতে পাচ্ছ প্যারামেসিয়াম হচ্ছে কি কোডাটাম, ঠিক আছে, একেও যখন দেওয়া হচ্ছে দেখো এও আস্তে আস্তে করে তার সংখ্যা বাড়িয়ে একটা সময় পরে স্থিতিশীল হচ্ছে। ঠিক আছে, এবার দেখো যখন হচ্ছে কি তোমার একটাই বাসস্থানে প্যারামেসিয়াম ওরেলিয়া এবং প্যারামেসিয়াম কোরাটাম দুটোকে একসঙ্গে দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্যারামেসিয়াম ওরেলিয়া ও কি করছে দেখো তার পপুলেশন আস্তে 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 বাড়তে বাড়তে একটা সময় পরে স্থিতিশীল হচ্ছে। কিন্তু প্যারামেসিয়াম কোরাটাম প্রথমের দিকটা বাড়ছে, একটা সময় পরে দেখো আস্তে আস্তে তার পপুলেশনটা কমতে 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 সে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর দ্বারা তোমরা কি বুঝলে, না এর দ্বারা হচ্ছে কি আমরা তাহলে বুঝতে পারলাম কি যেহেতু হচ্ছে কি তোমার প্যারামেসিয়াম ওরেলিয়া ও দেখো সে এক্সিস্ট করছে, কিন্তু হচ্ছে কি প্যারামেসিয়াম কোরাটাম হচ্ছে কি তোমার কি হচ্ছে না বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য হচ্ছে কি আমরা এখানে বলছিলাম যে প্যারামেসিয়াম ওরেলিয়া প্রতিযোগিতায় প্যারামেসিয়াম কোরাটামকে হারিয়ে বেশি সম্পদ হচ্ছে কি তোমার নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এবং পপুলেশনে বৃদ্ধি করতে থাকে। তো তখন হচ্ছে কি আমরা বলতে পারি যে প্যারামেসিয়াম কোরাটামের উপরে চাপ প্রবলতর হওয়ার কারণে সেখানে সে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর ওরেলিয়া সে পুরো নিচটাকেই একাই অধিকার করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে কি আমাদেরকে মনে রাখতে হবে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ তোমার হচ্ছে কি এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে কি নিচটাকে প্রমাণ করার জন্য গোচ তিনি এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। এবং তার পাশাপাশি তোমরা আরেকটা সায়েন্টিস্টের নাম মনে রাখবে, বিজ্ঞানী পার্ক, তিনি হচ্ছে ট্রাইলোবিয়াম স্পিসিসের উপরে কাজ করে একই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। চলো এবার হচ্ছে কি আমরা চলে আসবো কিসে, ইকোলজিক্যাল নিচ ইকোলজিক্যাল সাকসেশন। ঠিক আছে, ইকোলজিক্যাল সাকসেশন ভালো করে শুনবে। তো ইকোলজিক্যাল সাকসেশন বলতে আমরা কি বুঝি, না ইকোলজিক্যাল সাকসেশন হলো যে কোন একটা তোমার হচ্ছে কি কমিউনিটিতে, ঠিক আছে, অবভিয়াসলি প্রাকৃতিক কমিউনিটিতে আমরা দেখতে পাই যে তোমার সংগঠনরত এবং অন্যান্য চারিত্রিক পরিবর্তনকে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কি হয় না একটা ক্রম পরিবর্তন আমরা লক্ষ্য করি। ঠিক আছে, তো এই যে ক্রম পরিবর্তন বা এই ক্রম পরিবর্তন ধাপটাকে আমরা কি বলি, সাকসেশন বলি। কি হয় না কোন একটা তোমার হচ্ছে বাসস্থানে বা কোন একটা কমিউনিটিতে যখন হচ্ছে কি কোন একটা স্পিসিস আসছে, সে কি করছে আর একটা নতুন স্পিসিসকে ফেসিলেট করছে যাতে সে আবার জন্মায়। এবং প্রথম যে স্পিসিসটা আসছে সে নতুন স্পিসিস আসার জন্য যা যা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা যা যা হচ্ছে কি রিকোয়ারমেন্ট দরকার পড়ে সেগুলোকে কিন্তু সে ফেসিলেট করছে, যাতে করে তার পরবর্তী যে স্পিসিস যাতে আসতে পারে। এইভাবে আমরা দেখতে পাই শুরু থেকে একদম পুরো শেষ পর্যন্ত, হ্যাঁ, যে স্টেপ বাই স্টেপ যে পরিবর্তন সেটাকে আমরা এক কথায় কি বলি,
না ক্রম পরিবর্তন ওর সাকসেশন। ঠিক আছে, এই জিনিসটা আমরা পড়বো আর কি। তো সাকসেশন মানে তাহলে বুঝতে পারলে যে কোনো একটা তোমার হচ্ছে কমিউনিটিতে কোনো অর্গানিজম যখন আসছে, ঠিক আছে, সে স্টেপ বাই স্টেপ পরিবর্তনের মাধ্যমে শেষে হচ্ছে কি তোমার হচ্ছে কি একটা তোমার হচ্ছে কি বলতে পারো যে সুস্থির একটা হচ্ছে কি তোমার স্পিসিস কমিউনিটি তৈরি করছে। তো তখন আমরা এই স্টেপ বাই স্টেপ পরিবর্তনটাকে আমরা কি বলছি, এক কথায় বলি সাকসেশন। ঠিক আছে, এক কথায় আমরা বলি সাকসেশন। এবার এই সাকসেশনটাকে দেখো আমরা প্রাইমারিলি মানে মানে তোমার হচ্ছে কি তোমার কমিউনিটি সংক্রান্ত ইতিহাস অনুসারে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা দেখতে পাচ্ছ যে প্রাথমিক ক্রম পরিবর্তন বা প্রাইমারি সাকসেশন, নেক্সট হচ্ছে দেখো পরবর্তী ক্রম পরিবর্তন বা সেকেন্ডারি সাকসেশন। তো দেখো তোমরা ভালো করে শুনবে যে কোনো একটি তোমার হচ্ছে কি আহ, কোনো একটি এলাকা বা কোনো একটা কমিউনিটি যেখানে আগে কোনোভাবে কোনো কিছু মানে তোমার হচ্ছে কি ভেজিটেশনের কোনো গল্প ছিল না বা কোনো কিছুই ছিল না। তো সেখানে যদি হচ্ছে কি তোমার সাকসেশনের মাধ্যমে ক্লাইম্যাক্স কমিউনিটি পর্যন্ত হচ্ছে কি পৌঁছায়, তো সেই সাকসেশনটাকে আমরা কি বলি, প্রাথমিক ক্রম পরিবর্তন বা প্রাইমারি সাকসেশন। কি বললাম বুঝতে পারলে? তাহলে কোনো একটা বাসস্থানে বা কোনো একটা কমিউনিটিতে সুদূর অতীতে, ঠিক আছে, কোনোভাবেই কিছু কোনো পপুলেশনের অস্তিত্ব ছিল না বা কোনো ভেজিটেশনের কোনো অস্তিত্ব ছিল না, সেখানে যদি হচ্ছে কি তোমার সাকসেশন গড়ে ওঠে, সেটাকে আমরা কি বলছি, প্রাইমারি সাকসেশন বা প্রাথমিক ক্রম পরিবর্তন। আর সেকেন্ডারি তোমরা বুঝতেই পারছো যে যেখানে আগে কিন্তু ছিল, ঠিক আছে, কোনো কারণে, মানে কোনো কারণে বলতে সেটা প্রাকৃতিক হতে পারে বা ম্যানমেড হতে পারে, মানে আর্টিফিশিয়াল হতে পারে। ধরো তোমার দাবানল, আহ, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, বা তোমার হচ্ছে কি ধস, ঠিক আছে, মানে যে কোনো ভাবে সেটা হচ্ছে কি হচ্ছে না তোমার, বা উল্কাপাত, এর কারণে কি হচ্ছে না সেখানে পপুলেশনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এবারে সেখানে তাহলে আগে ছিল, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তো যার কারণে আমরা কি দেখতে পাই না, এই তোমার এই যে পপুলেশন যখন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তখন কি হয় না সেখানে আমরা আবার নতুন করে হচ্ছে কি তোমার কমিউনিটি বা আবার নতুন করে হচ্ছে সাকসেশন আমরা মানে ভেজিটেশন আমরা গ্রো হতে দেখতে পাই। তো এই ধরনের যে সাকসেশন বা এই ধরনের যে ক্রম পরিবর্তন, সেটাকে আমরা সেকেন্ডারি সাকসেশন হিসাবে ডিনোট করি। দুটো জিনিস বুঝতে পারলে তোমরা? বোঝা গেল? একটু রেসপন্স করো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। মোটামুটি কোনো একটা বাসস্থানে বা কোনো একটা কমিউনিটিতে আগে মানে তার ইতিহাস যদি ধরা হয়, সেই ইতিহাসে সেখানে কিন্তু কোনোভাবে কোনো ভেজিটেশন ছিল না, ঠিক আছে, নতুন ভাবে হচ্ছে কি সেখানে গড়ে উঠছে, তাহলে সেখানে প্রাইমারি সাকসেশন। সেকেন্ডারি সাকসেশনে আমরা দেখতে পেলাম সেখানে কিন্তু তোমার হচ্ছে কি ভেজিটেশন ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বা হিউম্যান অ্যাক্টিভিটির কারণে, ঠিক আছে, মানে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটির কারণে যদি ওই বাসস্থান বা ওই ভেজিটেশন ধ্বংসপ্রাপ্ত হয়, সেখানে আবার নতুন করে যে সাকসেশন গড়ে উঠছে সেটাকে আমরা সেকেন্ডারি সাকসেশন বা পরবর্তী ক্রমবিবর্তন বলছি। চলো এবার দেখো, এবার আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা প্যারামিটার আলাদা, ঠিক আছে, কি না, বাসভূমির চরিত্র এবং বাসভূমিতে বসবাসকারী কমিউনিটিদের পরিবর্তনের কারণের উৎস যদি আমরা অনুসারে এই সাকসেশনকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা দেখো সোজাত বা অটোজেনিক ক্রম পরিবর্তন বা অটোজেনিক সাকসেশন, আর একটা বলছে দেখো এলোজেনিক সাকসেশন বা প্রণোদিত বা ক্রম পরিবর্তন তোমার হচ্ছে কি সাকসেশন। দেখো তাহলে এখানে আমরা দুটো ভাগে ভাগ করছি, কি কি, একটা বললাম অটোজেনিক, একটা আছে তোমার এলোজেনিক। তাহলে অটোজেনিকের প্রথমে ডেফিনেশনটা দেখো ভালো করে। তো দেখো ভালো করে শুনবে যে যখন কোনো একটি কোনো একটি যখন শুধুমাত্র একটি বাসভূমিতে বসবাসকারী কমিউনিটির প্রভাবেই ওই বাসভূমির চারিত্রিক পরিবর্তন ঘটে, যার ফলস্বরূপ ক্রম পরিবর্তনে নতুন কমিউনিটির উদ্ভব ঘটে, তখন ক্রম পরিবর্তনটিকে আমরা সোজাত বা অটোজেনিক ক্রম পরিবর্তন আমরা বলছি। এবং বলছে কেননা বহিরাগত কোনো প্রভাব এই পরিবর্তনে ভূমিকা নেয় না। তাহলে দেখো অটোজেনিক মানে তোমরা বুঝতেই পেরে গেছো যে একটা অটোনমিক ব্যাপার রয়েছে, ঠিক আছে, ওই বাসস্থানে যে প্রজাতি হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি প্রথমে জন্মাচ্ছে, ওর দ্বারাই কিন্তু পুরোটাই কন্ট্রোল হচ্ছে, কারণ বাইরে থেকে কোনো বহিরাগত কোনো প্রভাব কিন্তু এখানে কাজ করছে না।
এই সাকসেশনে কোনো ভূমিকা পালন করছে না। কেন পালন করছে না? কারণ দেখতে পাচ্ছ শুধুমাত্র একটি বাসভূমিতে বসবাসকারী কমিউনিটির দ্বারাই তোমার বাসভূমির চারিত্রিক পরিবর্তন কিন্তু ঘটছে। ঠিক আছে? সেখানে বাইরে থেকে কোনো শক্তি বা বাইরে থেকে কোনো প্রভাব কিন্তু কাজ না করলে তখন তাকে আমরা অটোজেনিক পরিবর্তন বলি। এবার ডেফিনেশন যাই বলি না কেন, উদাহরণ দিলে আরো ভালো বোঝা যায়। তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে একটি ঘাস জমিতে নিম্নলিখিত ভাবে উদ্ভিদ কমিউনিটির সজাত বা স্বপ্রণোদিত সাকসেশন আমরা ঘটতে ঘটতে দেখতে পারি। কিরকম না, ঘাস জমির উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে মাটিতে জমে থাকা মৃত জীবদেহ মানে ঘাসের যে গুল্ম ইত্যাদি ঘাসের যে মৃতদেহ পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পেলে সেখানে হচ্ছে হিউমাস বেশি হচ্ছে পরিমাণ তৈরি হবে। হিউমাস যদি বেশি তৈরি হয় তাহলে মাটির চরিত্র হচ্ছে কি তোমার পরিবর্তন ঘটবে। তাহলে মাটির যদি চরিত্র পরিবর্তন ঘটে তাহলে কি হবে দেখো, বৃক্ষ জাতীয় উদ্ভিদের উপযোগী উর্বর মাটি সৃষ্টি করবে। তখন কি হবে, সেখানে বৃক্ষ জাতীয় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে আস্তে আস্তে করে দেখো বৃক্ষের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বাসভূমিতে ছায়াময়তা বৃদ্ধি পাবে। তখন কি হচ্ছে দেখো, ছায়া পছন্দকারী প্রজাতি বৃক্ষের সংখ্যা বৃদ্ধি পাবে। এই যে তোমার সাকসেশনটা ঘটছে স্টেপ বাই স্টেপ, এটাকে বলা হচ্ছে কি দেখো অটোজেনিক। কেন না, এখানে বাইরে থেকে কোনো ফ্যাক্টর বা কোনো প্রভাব কিন্তু কাজ করছে না। হ্যাঁ, নিজে থেকেই যে স্পিসিস আসছে, অর্থাৎ এই যে তোমরা দেখতে পারলে যে গ্রাস বা ঘাস, সেই কিন্তু হচ্ছে কি দেখো হিউমাস তৈরি করার মাধ্যমে আস্তে আস্তে করে হচ্ছে কি দেখো বৃক্ষজাতীয় উদ্ভিদকে সে আগমন ঘটাচ্ছে। তাহলে এই জন্য এটা ওয়ান টাইপ অফ অটোজেনিক বা সোজাত সাকসেশন। ঠিক আছে, বুঝতে পারলে? বোঝা গেল? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবার আমরা দেখবো হচ্ছে কি তোমার, দেখো এবার আমরা দেখবো হচ্ছে কি তোমার এলোজেনিক। এলোজেনিকের ক্ষেত্রে দেখো কি বলছে। এলোজেনিকের ক্ষেত্রে যখন কোনো একটি বাসভূমির গুরুত্বপূর্ণ চারিত্রিক পরিবর্তন, ঠিক আছে, ওই বাসভূমিতে বসবাসকারী কমিউনিটির ক্রিয়াজাত কোনো প্রভাব ব্যতীত বাহ্যিক কোনো প্রভাবের দ্বারা ঘটে থাকে। ঠিক আছে, তাহলে ওখানে যে সমস্ত বাসভূমিতে যে সমস্ত প্রজাতিগুলো বসবাস করছে তাদের পাশাপাশি, ঠিক আছে, তাদের দেখো প্রভাব ব্যতীত বাহ্য কোনো প্রভাব মানে বাহ্যিক মানে বাইরের কোনো প্রভাব কিন্তু সেখানে কাজ করছে এবং সেখানে সাকসেশনটাকে হেল্প করছে। তখন তাকে আমরা কি বলছি, এলোজেনিক সাকসেশন। অর্থাৎ যদি নিজের ভাষায় যদি বলা হয়, ঠিক আছে, তাহলে বলবে যে কোনো একটা বাস্তুতন্ত্রে বা কোনো একটা ইকোসিস্টেমে বা কোনো একটা কমিউনিটিতে বসবাসকারী জীবগোষ্ঠী ছাড়াও বাইরের কোনো হচ্ছে প্রভাবের দ্বারা যদি কোনো একটা সাকসেশন নিয়ন্ত্রিত হয় তখন তাকে আমরা কি বলি, অ্যালোজেনিক সাকসেশন। যেমন দেখো কি উদাহরণ হতে পারে, তো বলছে বন্যার প্রভাবে, ঠিক আছে, কোনো একটা নদী খাতের মুখ পলি পড়ে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তাহলে বন্যা হলো, ভালো কথা। তাহলে বন্যা হয়ে কি হচ্ছে দেখো, নদী খাতের যে মুখ সেটা পলি পড়ে কি হচ্ছে দেখো বন্ধ হয়ে গেছে। তাহলে তখন ওই নদী খাত প্রবাহহীন বিল বা দোহ জাতীয় প্রবাহহীন জলাশয়ে পরিণত হয়ে যাবে। তাই না? তাহলে একটা নদী হচ্ছে প্রবাহমান চলছিল, সেখানে বন্যার কারণে মজে যাচ্ছে, ঠিক আছে, নদীটা মজে যাচ্ছে, যার কারণে আর প্রবাহটা হচ্ছে না। তাহলে সেখানে একটা জলাশয়ে পরিণত হয়ে যাচ্ছে। এর ফলে পূর্ববর্তী প্রবাহযুক্ত জলাশয়ে অভিযোজিত কমিউনিটিরা ক্রমান্বয়ে প্রবাহহীন জলাশয়ের কমিউনিটি দ্বারা অপসারিত হবে। তাই তো? তাহলে আগে আগে হচ্ছে কি এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন নদীতে প্রবাহ ছিল সেখানে যে সমস্ত হচ্ছে কি তোমার প্রজাতিগুলো হচ্ছে কি যেভাবে বসবাস করছিল, এখানে একটা ফ্যাক্টর তোমরা দেখতে পেলে, বাইরে থেকে কি হলো না ওখানে বন্যা হয়ে গেল। তো এর দ্বারা কি হলো না, প্রবাহমান নদীটা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। তো তার জন্য হচ্ছে কি এখানে আবার কি হচ্ছে না, একটা সাকসেশন আমরা দেখতে পাচ্ছি। তো সেটাকেই আমরা কি বলছি, অ্যালোজেনিক সাকসেশন বা আমরা পরপ্রণোদিত সাকসেশন আমরা বলতে পারি। বুঝতে পারলে? চলো এবার বলছে এছাড়াও মানুষের কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক কোনো বাসভূমি ও সেখানকার কমিউনিটির চরিত্রের পরিবর্তন ক্রম পরিবর্তন ঘটে। আর এই ধরনের ক্রম পরিবর্তনকে আমরা কি বলি, মনুষ্য সৃষ্ট সাকসেশন, বা আমি অলরেডি আগেও বলেছি যে অ্যানথ্রোপোজেনিক সাকসেশন আমরা বলতে পারি। ঠিক আছে, অনেক সময় দেখবে যে কোন একটা সাকসেশনে মানুষের কিন্তু ইনভলভমেন্টটা অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, তখন সেটাকে আমরা কি বলছি না, অ্যানথ্রোপোজেনিক সাকসেশন বা মনুষ্য সৃষ্ট সাকসেশন। চলো এবার দেখো
তোমাদেরকে মনে রাখতে হবে যে যে সিরি কাকে বলে। তো সিরি জানার আগে তোমাদেরকে একটা মনে রাখতে হবে যে তোমার হচ্ছে পায়োনিয়ার স্পিসিস। পায়োনিয়ার স্পিসিস কাকে বলে না, কোন একটা সাকসেশনে প্রথম যে স্পিসিস গ্রো করে, ঠিক আছে, প্রথম মানে ফার্স্ট যে গ্রাফাইট, স্পিসিস হচ্ছে লাইকেন গ্রো হয়, লাইকেন। তো সেটাকে আমরা কি বলছি না পায়োনিয়ার স্পিসিস। তাহলে বুঝতে পারলে, তাহলে প্রথম হচ্ছে কি কোনো সাকসেশন শুরুতে যে স্পিসিস হচ্ছে কি গ্রো করছে, ঠিক আছে, মানে স্টার্টিং পিরিয়ডে যে স্পিসিস আসে সেটাকে আমরা কি বলি পায়োনিয়ার স্পিসিস। তো আমরা স্বভাবতই দেখতে পাই যে লাইকেন যেটা সেটাই হচ্ছে কি তোমার কি হিসাবে কাজ করে না তোমার পায়োনিয়ার স্পিসিস হিসাবে কাজ করে। মানে এটা ডিপেন্ড করছে হচ্ছে কি তোমার কি ধরনের সাকসেশন। ঠিক আছে, নর্মালি আমরা এই যেমন ধরো তোমরা জেরোসিরি বা লিথোসিরি এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লাইকেন কিন্তু এখানে প্রথম কিন্তু পায়োনিয়ার স্পিসিস হিসাবে কাজ করছে, কারণ লাইকেন প্রথমে এখানে জন্মাচ্ছে। এবার দেখো, এবার হচ্ছে কি তাহলে প্রথম হচ্ছে কি এবং সবচেয়ে শেষে মানে ফাইনাল যে রাউন্ডে, ফাইনাল রাউন্ডে আমরা কি দেখতে পাই না সবচেয়ে শেষে যে স্পিসিস আছে সেটাকে আমরা কি বলি ক্লাইম্যাক্স স্পিসিস আমরা বলছি। ঠিক আছে, তোমরা জানো কোনো একটা সিনেমাতে শেষে আমরা ক্লাইম্যাক্স বলি, তো সেরকম আর কি, যে প্রথম যেটা আসলো তোমার হচ্ছে কি পায়োনিয়ার, একদম শেষে আসছে কে ক্লাইম্যাক্স। ঠিক আছে, মানে ও হচ্ছে কি তোমার ডমিনেন্ট হয়ে গেল, যখন ক্লাইম্যাক্স চলে এলো মানে সে ডমিনেন্ট, মানে সে তারপরে আর কোনো কাউকে সে ফেসিলেট করছে না। ঠিক আছে, কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ যে যখন পায়োনিয়ার আসছে, পায়োনিয়ারের পরে কিন্তু সে অন্য তোমার স্পিসিসকে কিন্তু ফেসিলেট করছে যাতে সে অন্য স্পিসিস তার জায়গায় আসতে পারে। ঠিক আছে, বা সেইভাবে হচ্ছে সে এনভায়রনমেন্ট তৈরি করছে। কিন্তু যখন ক্লাইম্যাক্স হচ্ছে সে সে কিন্তু সেখানে স্থায়ী হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা সে কিন্তু সেখানে ডমিনেন্ট কন্ডিশনে বসবাস করছে। এবার দেখো এখানে সেরি বা সিরি এটা কি জিনিস। দেখো বলছে যে যে কোনো ধরনের ক্রম পরিবর্তনের ক্ষেত্রে উদ্ভিদ কমিউনিটির ক্রম পরিবর্তনের পর্যায়ক্রমকে বা যে স্টেপ গুলোকে সেগুলোকে আমরা সেরে সেরে বা এসিআরই সেরে বলছি। আর প্রত্যেকটি পর্যায়কে একটি সেরাল পর্যায় বা সেরাল স্টেজ আমরা বলছি। ঠিক আছে, তাহলে কি বললাম যে কোন একটা হচ্ছে কি তোমার ক্রম পর্যায়ের ক্ষেত্রে তাহলে দেখলাম কি যে পুরোটাকে একসঙ্গে হচ্ছে কি তোমার ধরো এই যে ধরো বলছিলাম যে লাইকেন, লাইকেনের পরে মোস, মোস পরে ফান, ফান পরে হচ্ছে তোমার কোনোটা তোমার হচ্ছে কি মনোকোট বা ডাইকোট, এরকম করে ধরো হচ্ছে। তাহলে পুরোটাকে একসঙ্গে বলা হচ্ছে কি সেরি বলা হয়, আর প্রত্যেকটা স্টেপকে বলা হচ্ছে কি সেরাল স্টেজ বা সেরাল পর্যায়ে আমরা বলছি। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ যে বিভিন্ন স্থানের উপর ভিত্তি করে এদের নামকরণ আলাদা আলাদা হয়। জলাশয়ে যদি হচ্ছে কি কমিউনিটি তৈরি হয় মানে তোমার সাকসেশন হয় তখন তাকে বলা যায় হাইড্রোসিরি। এটা যদি হচ্ছে কি তোমার মরুভূমিতে হয় তখন তাকে বলা হয় জেরোসিরি। যদি হচ্ছে কি এটা কোনো পাথুরে এলাকায় হয় তখন তাকে লিথোসিরি। ঠিক আছে, এইভাবে আমরা কি দেখতে পাই না তোমার হচ্ছে কি আমরা হচ্ছে কি তোমার টাইপস অফ হচ্ছে কি সাকসেশনকে আমরা ভাগ করি। ঠিক আছে, আহ, এইভাবে আমরা ভাগ করি। তো দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদেরকে একটা ছবি দিয়ে দেখাতে চাই। প্রথমে দেখো এখানে যে হাইড্রোসিরি বলা হয়েছে। ঠিক আছে, এটা এটা হচ্ছে ওয়ান টাইপ অফ একটা হাইড্রোসিরি, দেখতে পাচ্ছ জলাশয়। ঠিক আছে, তো জলাশয়ের ক্ষেত্রে তোমরা এটাকে আমরা কি বলি হাইড্রোসিরি। তো হাইড্রোসিরির ক্ষেত্রে দেখো কি হয় না প্রথমে তোমরা বুঝতেই পারছো যে জলাশয়ে প্রথমে জন্মাবে কে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন। এ আসার পরে দেখো এরা যখন হচ্ছে কি এদের ডমিনেন্ট কন্ডিশনে যাচ্ছে, অবভিয়াসলি ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন কিছু মারা যাবে। তো যার কারণে সে ফেসিলেট করছে কাকে না সাবমার্জড রুটেড প্লান্টস। ঠিক আছে, সাবমার্জড মানে যারা প্রথিত, প্রথিত হচ্ছে কি তোমার রুটেড যারা, যাদের হচ্ছে কি তোমার মূলগুলো হচ্ছে পাকে হচ্ছে কি তোমার প্রথিত অবস্থায় থাকে সেই ধরনের প্ল্যান্টকে সে কি ফেসিলেট করছে। এবার তারপরে দেখতে পাচ্ছ যে ফ্লোটিং কিছু হাইড্রোফাইটস আহ এরপরে হচ্ছে পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে দেখো রেড সোয়াম তোমার হচ্ছে কি স্টেজ, যেটাকে আমরা বলি পার্সিয়ালি সাবমার্জ রুটেড প্লান্টস। সেখান থেকে মার্স তোমার হচ্ছে কি তোমার স্টেজ বা সেলো রুটেড হচ্ছে ভেজিটেশন। আস্তে আস্তে দেখো সার্ফ স্টেজ বা টেরিস্ট্রিয়াল গ্রাসেস। ঠিক আছে, সেখান থেকে দেখো ফরেস্ট স্টেজ স্টেজ বা ট্রি বা আদার কিছু ল্যান্ড প্ল্যান্ট হচ্ছে আসছে। দেখো তাহলে এগুলো কিন্তু যে আমরা বলছি এটা কিন্তু হচ্ছে কি তোমার 1 বছর 2 বছর বা হচ্ছে কি তোমার 3 বছরের ঘটনা নয়। এগুলো হতে কিন্তু হচ্ছে কি তোমার দীর্ঘমেয়াদী সময়কালের প্রয়োজন হয়। ঠিক আছে, একটা জায়গায় সাকসেশন তৈরি হতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, কারণ এগুলো হচ্ছে কি তোমার দেখো এই যে জু প্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন এরা হচ্ছে কি তোমার থেকে হচ্ছে কি তোমার সাবমার্স রুটেড প্ল্যান্ট হতে কিন্তু অনেকটাই সময় লাগবে, কারণ এরা
এদের কোয়ান্টিটি যখন বাড়বে, যখন এদের মৃতদেহগুলো নিচে বসছে, তখন সেখানে কিন্তু তোমার মাটি তৈরি করবে, তাই না? এবং তারা কি করছে না, এরা কিন্তু এই যে নতুন যে প্ল্যান্টকে আসতে সহায়তা করছে। তো এইভাবে কিন্তু একটা টাইম টেকিং প্রসেসের মাধ্যমে এখানে কিন্তু আমরা এই সেরাল তোমার হচ্ছে ক্লাইম্যাক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে দেখো এখানে একটা জেরো সিরি ব্যাপারটা বলা হয়েছে, একটু হয়তো তোমাদেরকে দেখতে অসুবিধা হতে পারে, একটু হেজি আছে, কারণ এই ধরনের পিকচার ভালো আমি পেলাম না। তো জেরো সিরির ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ প্রথমে এখানে কিছু তোমার হচ্ছে কি রক, ঠিক আছে, বা বোল্ডার্স, ঠিক আছে, দেখতে পাচ্ছ কিছু কিছু হচ্ছে বোল্ডার্স বা কিছু হচ্ছে কি তোমার তোমার হচ্ছে দেখতে পাচ্ছ রোগ আমরা দেখতে পাচ্ছি এখানে। এবারে এখানে এই এই রক কিংবা হচ্ছে কি তোমার বোল্ডার্স এর উপরে দেখো কিছু মোস কিংবা কিছু লাইকেন হচ্ছে গ্রো করছে। ওকে, তাহলে লাইকেন গ্রো করছে। লাইকেন গ্রো করার পরে দেখতে পাচ্ছ এই লাইকেন গুলোর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা মাথায় রাখবে যে লাইকেন গুলো কিছু হচ্ছে অর্গানিক অ্যাসিড রিলিজ করে। কি রিলিজ করছে? অর্গানিক অ্যাসিড রিলিজ করছে। তাহলে এই অর্গানিক অ্যাসিড যখন রিলিজ করে, সে তখন কি করে না, এই বোল্ডার্স কিংবা রকের উপরে হচ্ছে কি তৈরি করছে না, ফাটল তৈরি করছে। কি তৈরি করবে? ফাটল। শুনতে পাচ্ছ তো তোমরা? তাহলে কি তৈরি করছে না, ফাটল তৈরি করছে। এবার তৈরি করার পরে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? হ্যাঁ দেখো স্যার। তাহলে এখানে দেখো, তাহলে এই লাইকেন গুলো কি করছে না, তোমার অর্গানিক অ্যাসিড রিলিজ করছে। তাহলে অর্গানিক অ্যাসিড কি করছে? তাহলে ফাটল তৈরি করছে। সেই ফাটল করার কারণে তোমরা দেখতে পাবে কি এখানে দীর্ঘ সময় পরে একটা পাতলা মসৃণ একটা হচ্ছে কি তোমার লেয়ার তৈরি হবে, কিসের না, মাটি, সোয়েল। এবং অবভিয়াসলি লাইকেন তো হচ্ছে কি তোমার লিভিং অর্গানিজমস, তাহলে তার ডেথ হবে একটা সময়ের পরে। তাহলে সেই যখন হচ্ছে কি এরা ডিকম্পোজ হচ্ছে, তাহলে ও কি করছে না, ওই সূক্ষ্ম সূক্ষ্ম যে তোমার হচ্ছে পাথরের চূর্ণ তার সঙ্গে মিশছে। তাহলে এখানে হচ্ছে কি করছে না, সয়েলের ফর্মেশন করছে। তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছ যে এই লাইকেনের পরে মোস আসছে, মোস কি করছে দেখো, ডাইকোট কিছু প্ল্যান্টকে গ্রো হতে দিচ্ছে। সেখান থেকে দেখো গ্রাসেস হচ্ছে, গ্রাসেসের পরে দেখতে পাচ্ছ ডাইকোটিলোডন্স উইথ রুটেড নডিউলস, ঠিক আছে, এবার নডিউলস চলে আসছে। তারপরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে আমরা লেট সাকসেশন পিরিয়ডে এখানে দেখো কিছু হচ্ছে কি ডেসিডুয়াস ফরেস্ট, এটা এটা লাস্টে আসবে, ডেসিডুয়াস উডল্যান্ডস। তার আন্ডারে দেখতে পাচ্ছ ওক কিংবা বার্চ, এই ধরনের প্ল্যান্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো তাহলে এইভাবে হচ্ছে কি জেরো সিরি তোমার হচ্ছে কি আমরা দেখতে পাই। তাহলে জেরো সিরির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে ক্ষেত্রে দেখো শুরু হয়েছে কিসে, কোনো বোল্ডার কিংবা রক দিয়ে। তারপরে সেখানে লাইকেন, লাইকেন থেকে মোসেস, মোসেস থেকে ডাইকোট, গ্রাসেস হয়ে আস্তে আস্তে এবার কিন্তু সে ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এবার লিথোসিরির ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে কি জেরা সাকসেশন, কিন্তু এটাকে আমরা লিথোসিরি কেন বলছি? কারণ এটা বেয়ার রোগ থেকে আমরা শুরু করছি লিথোসিরি। এই লিথোসিরি। বেয়ার বেয়ার রোগ মানে জানো? বেয়ার রোগ মানে হচ্ছে কি যেখানে, যে মাটিতে, যেখানে মাটি নেই, শুষ্ক, কোনো জল নেই, এবং সেখানে নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। ঠিক আছে, নিউট্রিয়েন্টের হচ্ছে কি তোমার ডেফিসিয়েন্ট দেখা যাচ্ছে। তো এই ধরনের হচ্ছে কি তোমার অঞ্চলটাকে আমরা কি বলি না, এই ধরনের অঞ্চলটাকে আমরা বেয়ার রোগ বলি। এবার এই বেয়ার রোগের ক্ষেত্রে প্রথমে দেখো এখানে লাইকেন আসছে, লাইকেন মোস্ট স্টেজ আসছে। তারপর দেখতে পাচ্ছ অ্যানুয়াল হার্ব স্টেজ আসছে। সেখান থেকে হচ্ছে তোমার পেরিনিয়াল হার্ব স্টেজ তৈরি হচ্ছে। সেখান থেকে সার্প তৈরি হচ্ছে। সেখান থেকে কি হচ্ছে দেখো, ট্রি তৈরি হচ্ছে, মানে ফরেস্ট চলে আসছে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা তোমার লিথোসিরি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা একটা ইভলিউশন দেখতে পাচ্ছি, বা একটা স্টেপ বাই স্টেপ চেঞ্জেস দেখতে পাচ্ছি। এটাকে আমরা একসঙ্গে কি বলছি, সাকসেশন বলছি। ঠিক আছে, তাহলে বেয়ার রক থেকে লাইকেন মোস, সেখান থেকে অ্যানুয়াল হার্ব স্টেজ, সেখান থেকে পেরিনিয়াল হার্ব স্টেজ, সেখান থেকে সার্প, সেখান থেকে ট্রি। ঠিক আছে, এবং অবভিয়াসলি যখন এখানে ট্রি চলে আসছে, এরা হচ্ছে কি হয়ে যাচ্ছে এখানে না, ক্লাইম্যাক্স কমিউনিটি। ঠিক আছে, ক্লাইম্যাক্স কমিউনিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আর এখানে অবভিয়াসলি এখানে লাইকেন যেহেতু প্রথমে আসছে, লাইকেন কি হয়ে যাবে, পায়োনিয়ার কমিউনিটি হয়ে যাবে, পায়োনিয়ার কমিউনিটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো আশা করি তোমরা আজকে যতটা হচ্ছে কি বলা হবে, বলা হয়েছিল, সেগুলো সম্পন্ন হলো। ঠিক আছে, এটা এতটাই তোমরা ভালো করে পড়ো, কেমন? তো এখান থেকে এতদূর পর্যন্তই থাকবে, আর বেশি কিছু স্লাইড এখানে নেই, থাকলে হয়তো পড়ানো হতো। তোমরা আপাতত হচ্ছে এই জিনিসগুলোই পড়ো। তাহলে আমি একবার প্রথম থেকে বলে দিচ্ছি আমরা কি কি পড়লাম আজকে। কমিউনিটি ইকোলজি, ঠিক আছে, কমিউনিটি ইকোলজিকে আমরা বায়োটিক কমিউনিটি বলি। তার দুটো ভাগ রয়েছে, একটা মেজর কমিউনিটি এবং মাইনর কমিউনিটি। স্পিসিস রিচনেস সম্বন্ধে আমরা জানলাম। তারপর হচ্ছে নিচের হচ্ছে আন্ডারে আমরা হেবিটাট পড়লাম।
নিচকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা ফান্ডামেন্টাল নিচ, একটা রিয়েলাইজড নিচ। গোজের প্রিন্সিপাল আমরা পড়লাম, ঠিক আছে, এটাকে কিভাবে তিনি এক্সপেরিমেন্টের মাধ্যমে তুলে ধরেছেন। তারপর ইকোলজিক্যাল সাকসেশনের ক্ষেত্রে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং অটোজেনিক এবং এলোজেনিক সাকসেশন, তারপর হচ্ছে কি সেরি, আর এখানে আমরা হাইড্রোসিরি এবং জেরোসিরি এবং লিথোসিরির ক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে এখানে সাকসেশনটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এতটাই তোমরা আজকে পড়ো, বাকিটা হচ্ছে কি যদি থাকে তাহলে আমরা পরের দিন পড়বো। ঠিক আছে, কারণ এখানে তোমাদের দেখতে পাচ্ছ আরো কিছু জিনিস আছে সিলেবাসে, যেমন বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে বায়োডাইভার্সিটি সম্বন্ধে পড়তে হবে, হ্যাঁ, কনজারভেশন সম্বন্ধে পড়তে হবে। ঠিক আছে, তো কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ আর এখানে বায়োডাইভার্সিটি, পরের ক্লাসটা মাথায় রাখবে, এখানে আমরা বায়োডাইভার্সিটি এবং কনজারভেশন সম্বন্ধে পড়বো। কেমন, মনে থাকবে? মনে থাকবে তো, বায়োডাইভার্সিটি এবং কনজারভেশনটা আমরা পরের দিন পড়বো।